শুরু করছি তোমাদের একটা নতুন চ্যাপ্টার অ্যাভোগাড্রো কনসেপ্ট। যদিও আগের ভিডিওগুলো তোমাদের ক্লাসরুমে শ্যুট করে দিয়েছি, তো অ্যাভোগাড্রো কনসেপ্টটা আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে শ্যুট করে দিই, যাতে তোমরা একটু ভালো করে বুঝতে পারো পেন এবং পেপার দিয়ে। তো আজকে শুরু করছি অ্যাভোগাড্রো কনসেপ্ট। অলরেডি তোমরা জেনে গেছো, অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো, কেমিক্যাল বন্ডিং পড়েছো, এবং সেখান থেকে তোমাদের যা ধারণা হয়েছে সেটা দেখে তোমরা বুঝতে পারছো যে সেখান থেকে যে তোমাদের একটা ধারণা এসছে সেটা একটু ডিসকাশন আগে করে নিই, তারপরে অ্যাভোগাড্রো কনসেপ্টের মধ্যে আমরা ঢুকবো। সেটা কি, সেটা হচ্ছে আমরা যে কোনো ম্যাটারের ক্ষেত্রে আমরা একদম যে স্মলেস্ট পার্টিকেল যেটা পেয়েছি সেটা হচ্ছে কি না, অ্যাটম। ঠিক আছে, সেই অ্যাটম নিজেদের মধ্যে কম্বাইন হয়ে মলিকিউল তৈরি করে, মলিকিউল তৈরি করছে। তাহলে মলিকিউলটা তৈরি করছে কি না, মলিকিউল হচ্ছে একটা এলিমেন্ট তৈরি করছে, এলিমেন্ট বা অর সাবস্ট্যান্স। ঠিক আছে, আমরা জানি অ্যাটম হচ্ছে সবথেকে স্মলেস্ট পার্টিকেল, এবং অ্যাটমকে আমরা ডিভাইড করতে পারি না। যদিও অ্যাটম রিয়াকশানে যখন অংশগ্রহণ করে তখন আমরা দেখতে পাই যে অ্যাটম ডিভাইড হয়ে যাচ্ছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে ডিভাইড হয়ে যাচ্ছে। তো সেদিক থেকে দেখতে গেলে অ্যাটমকে আমরা কী করতে পারি না, অ্যাটমকে আমরা ডিভাইড করতে পারি ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে। মলিকুলের ক্ষেত্রে কি হচ্ছে না, অ্যাটম কম্বাইন হয়ে মলিকুল তৈরি করছে। একটা এলিমেন্ট বা সাবস্টেন্সের ক্ষেত্রে মলিকুলই হচ্ছে কি না সবথেকে স্মলেস্ট পার্টিকেল। ঠিক আছে, এখন মলিকুল যদি স্মলেস্ট পার্টিকেল এলিমেন্ট বা সাবস্টেন্সের ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিছু ইনফরমেশন আমাদের জেনে রাখা দরকার যে মলিকুল দু ধরনের হয়। কীরকম না, একটাকে বলি আমরা এলিমেন্টারি মলিকুল, আর এটাকে বলি আমরা কম্পাউন্ড মলিকুল। এলিমেন্টারি মলিকুল আর একটা হচ্ছে কম্পাউন্ড মলিকুল। প্রথমে বলি এলিমেন্টারি মলিকুল কি। এলিমেন্টারি মলিকুলটা কি না, এলিমেন্টারি মলিকুল হচ্ছে সেম অ্যাটম নিয়ে তৈরি যে মলিকুল, দিস ইজ দ্য এলিমেন্টারি মলিকুল। যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এরা কি না দুটো সেম অ্যাটম নিয়ে হাইড্রোজেন, দুটো সেম অ্যাটম নিয়ে নাইট্রোজেন, দুটো সেম অ্যাটম নিয়ে অক্সিজেন তৈরি হয়েছে। আর কম্পাউন্ড মলিকুল কি, কম্পাউন্ড মলিকুল হচ্ছে তোমার দুটো ডিফারেন্ট অ্যাটম বা ডিফারেন্ট অ্যাটম নিয়ে যে মলিকুলটা তৈরি হচ্ছে, দিস ইজ দ্য কম্পাউন্ড মলিকুল। কীরকম না, দেখো ধরো কার্বন ডাইঅক্সাইড, ধরো অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, এরা কি কার্বন ডাইঅক্সাইড কার্বন অক্সিজেন নিয়ে তৈরি, অ্যামোনিয়া নাইট্রোজেন হাইড্রোজেন নিয়ে তৈরি, সালফার ডাইঅক্সাইড সালফার অক্সিজেন নিয়ে তৈরি। তো এরা ডিফারেন্ট অ্যাটম নিয়ে মলিকুল তৈরি হচ্ছে, তো এই জন্য এদেরকে বলছি আমরা কম্পাউন্ড মলিকুল। ঠিক আছে, আচ্ছা, এই তো গেল আমাদের ডিফারেন্ট মলিকুলের ক্ষেত্রে। এইবার আমরা আসবো কি না, আমরা অ্যাটমের যে অ্যাটম, ধরো সাপোজ অ্যাটমের যে ওয়েট তাকে বলছি আমরা অ্যাটমিক ওয়েট। আবার মলিকুলের যে ওয়েট তাকে আমরা কি বলছি, মলিকিউলার ওয়েট। ঠিক আছে, অ্যাটমের ওয়েটকে আমরা অ্যাটমিক ওয়েট বলছি, মলিকুলার ওয়েটকে কি বলছি আমরা, মলিকুলার ওয়েট বলছি। ঠিক আছে, এইবার অ্যাটমিক ওয়েটকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে হবে গ্রাম অ্যাটমিক ওয়েট। মলিকুলার ওয়েটকে যদি আমরা গ্রামে প্রকাশ করি হবে গ্রাম মলিকুলার ওয়েট। ঠিক আছে, এখন এই গ্রাম মলিকুলার ওয়েটের ক্ষেত্রে একটা ডেফিনেশন তোমাদের জানতে হবে, বা একটা ইনফরমেশন অলরেডি তোমরা জানো, তবু আমি বলছি। সেটা কি না, ধরো গ্রাম মলিকুলার ভলিউম আমরা কাকে বলবো, মলিকুলার ভলিউম কি না, আমরা যদি 1 গ্রাম মলিকুলার ওয়েট কোনো সাবস্টেন্স নিই, 1 গ্রাম মলিকুলার ওয়েট কোনো সাবস্টেন্স নিই, তার যে ভলিউম তাকে বলছি আমরা
গ্রাম মলিকুলার ভলিউম। গ্রাম মলিকুলার ভলিউম, এই গ্রাম মলিকুলার ভলিউমকে আমরা এসটিপিতে নির্ণয় করি। এসটিপিতে নির্ণয় করি গ্রাম মলিকুলার ভলিউম। এসটিপি মিনস স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। সেই স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে এসটিপিতে আমরা গ্রাম মলিকুলার ভলিউমকে ধরি কত না 22.4 লিটার। তাহলে আমরা গ্রাম মলিকুলার ভলিউমের ডেফিনেশনে কি বলবো না, আমরা যদি টেম্পারেচার এবং প্রেসারকে ফিক্সড রাখি, টেম্পারেচার এবং প্রেসারকে যদি আমরা সেম রাখি, তাহলে 1 গ্রাম মলিকুলার ওয়েট পরিমাণ যে কোনো সাবস্ট্যান্সের যে ভলিউম হয়, 1 গ্রাম মলিকুলার ওয়েট পরিমাণ যে কোনো সাবস্ট্যান্সের যে ভলিউম হয়, দিস ইজ দ্য কি না গ্রাম মলিকুলার ভলিউম। 1 গ্রাম মলিকুলার ওয়েট of any substance is called gram molecular volume। সেটা কত না এসটিপিতে 22.4 লিটার। ঠিক আছে, তো এরপরে আমরা চলে আসব কি না অ্যাভোগাড্রো হাইপোথিসিস। অ্যাভোগাড্রো হাইপোথিসিস। অ্যাভোগাড্রো হাইপোথিসিসটা কি? হাইপোথিসিস মানে তত্ত্ব। হাইপোথিসিস, অ্যাভোগাড্রো হাইপোথিসিস কি বলছে না, সেই একই জিনিস টেম্পারেচার এবং প্রেসারকে তুমি যদি ফিক্সড রাখো, সেম রাখো, তাহলে একটা নির্দিষ্ট ভলিউম যে কোনো সাবস্ট্যান্সের মধ্যে সমান সংখ্যক মলিকুল থাকবে বা সমান সংখ্যক পার্টিকেল থাকবে। সেটাই হচ্ছে কি অ্যাভোগাড্রো কনসেপ্ট। কি বলছে? টেম্পারেচার এবং প্রেসারকে তুমি যদি ফিক্সড রাখো, সেম ভলিউম ফিক্সড রেখে যদি সেম ভলিউম যে কোনো সাবস্ট্যান্স নাও, যে কোনো সাবস্ট্যান্স নাও, তাহলে তার ক্ষেত্রে যে সেম ভলিউম যে কোনো গ্যাসিয়াস সাবস্ট্যান্স নিলে তার মধ্যে যে পার্টিকেল, সাবস্ট্যান্স মানে তার মধ্যে পার্টিকেল মিনস তার মধ্যে মলিকুল হবে, সেই মলিকুলের সংখ্যা হবে সমান, সেম মলিকুল থাকবে। দিস ইজ দ্য অ্যাভোগাড্রো হাইপোথিসিস। এই অ্যাভোগাড্রো হাইপোথিসিস থেকেই আমরা অ্যাভোগাড্রোস নাম্বারটাকে আমরা জেনে নেব। অ্যাভোগাড্রোস নাম্বার কি? এখান থেকেই আমরা অ্যাভোগাড্রোস নাম্বারটা আমরা জানবো। অ্যাভোগাড্রোস নাম্বার কি না, আমরা যদি টেম্পারেচার প্রেসার, দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমি টেম্পারেচার এবং প্রেসারটাকে ফিক্সড রাখছি। টেম্পারেচার এবং প্রেসারটাকে যদি তুমি ফিক্সড রাখো যে কোনো সাবস্ট্যান্সের ক্ষেত্রে, টেম্পারেচার এবং প্রেসার যদি ফিক্সড রাখো, তাহলে যে কোনো সাবস্ট্যান্সের ক্ষেত্রে, এনি সাবস্ট্যান্সের ক্ষেত্রে তার মধ্যে কি থাকবে না সমান সংখ্যক মলিকুল থাকবে, সেম নাম্বার অফ মলিকুল থাকবে। সেই ভ্যালুটা কত হবে? সেই ভ্যালুটা হবে কি না অ্যাভোগাড্রোস নাম্বার। সেটা নাম্বারটা কত না 6.023 ইন্টু 10⁻23। দিস ইজ দ্য অ্যাভোগাড্রোস নাম্বার। এটাই হচ্ছে কি না অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা অ্যাভোগাড্রো নাম্বারটা দেখলাম। এরপরে নেক্সট আমরা চলে আসবো কোথায় না, দেখো আমরা অ্যাভোগাড্রো নাম্বার দেখে নিলাম। এই অ্যাভোগাড্রোস নাম্বারটাকে আমরা একটু এক্সপ্লেন করব এবং তার সঙ্গে ভলিউম রিলেটেড জিনিসপত্রগুলোকে অ্যাড করব, যাতে এখান থেকে তোমাদের যে ম্যাথামেটিক্সগুলো আসে সেই ম্যাথামেটিক্সগুলো তোমরা সুন্দরভাবে করতে পারবে। ঠিক আছে, দেখো অ্যাভোগাড্রো হাইপোথিসিস বা অ্যাভোগাড্রোস নাম্বার, এই অ্যাভোগাড্রো হাইপোথিসিস থেকেই অ্যাভোগাড্রোস নাম্বারটা এসছে। অ্যাভোগাড্রোস নাম্বার তোমাদের মনে রাখতে হবে, ভ্যালুটা অলরেডি ক্লাস 9-10-এ পড়ে এসছো। সেটা কি 6.023 ইন্টু 10⁻23। 6.023 ইন্টু 10⁻23, সেটাই হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। ঠিক আছে, সেই অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে আমাদের বেশ কিছু অঙ্ক আসে, বেশ কিছু থিওরি রিলেটেড জিনিসপত্রগুলো আসে। সেই জায়গাগুলো আমাদের একটু যদি ক্লিয়ার না করতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে পারবো না। তাহলে অ্যাভোগাড্রো হাইপোথিসিস বা অ্যাভোগাড্রোস নাম্বার, সেখান থেকে আমরা ম্যাথামেটিক্সে যাব। তার আগে আমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য অ্যাভোগাড্রোস নাম্বার আমরা বলতে পারি টেম্পারেচার এবং প্রেসারকে যদি ফিক্সড রাখো, তাহলে ইকুয়াল ভলিউম অফ any substance contains same number of molecule. Equal volume of any substance contains same number of molecule.
সাপোজ ধরো আমি এলিমেন্ট হিসেবে নিচ্ছি, এলিমেন্ট অর সাবস্টেন্স হিসেবে নিচ্ছি কি না, ধরো হাইড্রোজেন নিচ্ছি মলিকুল, অক্সিজেন মলিকুল নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড মলিকুল নিচ্ছি, সালফার ডাই অক্সাইড মলিকুল নিচ্ছি, 4টে নিয়েছি। ঠিক আছে, এদের 1 গ্রাম মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট কত হবে, গ্রাম মলিকুলার ওয়েট, গ্রাম মলিকুলার ওয়েট কত হবে, 1 গ্রাম মলিকুলার ওয়েট। হাইড্রোজেনের ক্ষেত্রে 2, অক্সিজেনের ক্ষেত্রে 16 দুগুণে 32, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কার্বন 12, অক্সিজেন 16, 16 দুগুণে 32, 32 12 44, সালফারের হচ্ছে 32, অক্সিজেন 16 দুগুণে 32, 32 32 64। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এই জিনিসপত্রগুলো আমরা এই এলিমেন্টগুলো নিয়েছি, এদের গ্রাম মলিকুলার ওয়েট আমরা দেখতে পাচ্ছি। এবং এদের ক্ষেত্রে এসটিপিতে ভলিউম কত হবে, এসটিপিতে ভলিউম এটার ক্ষেত্রে হবে কত, 22.4 লিটার, এটার ক্ষেত্রেও হবে 22.4 লিটার, এটার ক্ষেত্রেও হবে 22.4 লিটার, এবং এটার ক্ষেত্রেও 22.4 লিটার হবে। কারণ আমরা একটু আগে দেখলাম এটা প্রত্যেকটা ক্ষেত্রে গ্রাম মলিকুলার ভলিউম সেম, কারণ গ্রাম মলিকুলার ভলিউম মানে 1 গ্রাম মলিকুলার ওয়েট পরিমাণ যে কোনো সাবস্ট্যান্সকে যদি আমরা এসটিপিতে ক্যালকুলেট করি, দিস ইজ দ্য গ্রাম মলিকুলার ভলিউম। সেই গ্রাম মলিকুলার ভলিউমটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা কি করব না, এদের ভলিউম সেম, তার মানে এদের মধ্যে নাম্বার অফ পার্টিকেল কত হবে, নাম্বার অফ মলিকুলস কত হবে না, অ্যাভোগাড্রোস নাম্বার অনুযায়ী দেখো এদের ভলিউম কিন্তু সেম। তাহলে ভলিউম যদি সেম হয় এদের মধ্যে নাম্বার অফ পার্টিকেল হবে 6.023 ইন্টু 10⁻23 অ্যাকর্ডিং টু দ্য অ্যাভোগাড্রোস নাম্বার। তার মানে 2 গ্রাম হাইড্রোজেন, 32 গ্রাম, এটা প্রত্যেকটাই গ্রামে হবে, 2 গ্রাম হাইড্রোজেন, 32 গ্রাম অক্সিজেন, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 64 গ্রাম সালফার ডাই অক্সাইড, এদের মধ্যে প্রত্যেকেরই মধ্যে কি থাকবে না, প্রত্যেকেরই মধ্যে সমান সংখ্যক পার্টিকেল থাকবে, মলিকুল থাকবে, সেই মলিকুলের সংখ্যা হবে 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, এইটা তোমরা ভালো করে দেখে নেবে। এটা মলিকুল বললাম। অলরেডি অ্যাটমের ক্ষেত্রে তুমি যদি দেখো যে ধরো ম্যাটারের ক্ষেত্রে ধরো এটা হচ্ছে হাইড্রোজেন ছিল, এটা অক্সিজেন ছিল, নাইট্রোজেন ছিল, এক্ষেত্রে 1 গ্রাম অ্যাটম, তাহলে 1 গ্রাম অ্যাটম মানে হাইড্রোজেনের ক্ষেত্রে হবে 1, অক্সিজেনের ক্ষেত্রে হবে 16, নাইট্রোজেনের ক্ষেত্রে হবে 14, প্রত্যেকটাই গ্রাম। তাহলে এদের ক্ষেত্রেও কিন্তু কতগুলো করে অ্যাটম থাকবে না, নাম্বার অফ অ্যাটম কত হবে না 6.023 ইন্টু 10⁻23। একদম ক্লিয়ার কাট আইডিয়া রাখতে হবে, তবে যেই কিন্তু আমরা অঙ্কে ভালো করে করতে পারবো। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমরা এখানে দেখলাম মলিকুলের ক্ষেত্রে দেখলাম, অ্যাটমের ক্ষেত্রে দেখলাম। এরপরে আমরা যেটা চলে আসব সেটা হচ্ছে কনসেপ্ট অফ মোল। কনসেপ্ট অফ মোল, তোমরা অলরেডি ক্লাস 9-10-এ এই মোল কথাটা পড়েছো, এই মোল কথাটা পড়েছো। মোল জিনিসটা কি না, অ্যাকচুয়ালি আমরা দেখি যে ধরো আমি যদি বলি নাইট্রোজেনের অ্যাটমিক ওয়েট কত না, নাইট্রোজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 14। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি 1 গ্রাম অ্যাটমিক ওয়েট অফ নাইট্রোজেন, তাহলে কি বলবো 14 গ্রাম নাইট্রোজেন। আমরা যদি বলি 1 গ্রাম অ্যাটমিক ওয়েট অফ অক্সিজেন, তাহলে কত বলবো না 16 গ্রাম অক্সিজেন। ঠিক আছে, উল্টো দিকে আমরা যদি বলি কার্বন ডাই অক্সাইড, তাহলে এটার কি হবে না মলিকুলার ওয়েট হবে, মলিকুলার ওয়েট। তাহলে মলিকুলার ওয়েট কার্বন ডাই অক্সাইডের কত না, কার্বনের হচ্ছে 12 অ্যাটমিক ওয়েট, অক্সিজেনের 16 করে 2, 16 দুগুণে 32, 32 12 44, 44 গ্রাম। আমরা যদি বলি যে ওয়াটার H2O, তাহলে সেক্ষেত্রে কি হবে না মলিকুলার ওয়েট কত না, হাইড্রোজেনের 1 করে 2 আর অক্সিজেনের 16, 16 2 18, 18 গ্রাম। ঠিক আছে, 18 গ্রাম লেখাটা ঠিক নয়, অ্যাকচুয়ালি 44 18ই লিখবো। এরপরে যদি বলি আমরা 1 গ্রাম মলিকুলার ওয়েট অফ কার্বন ডাই অক্সাইড,
তাহলে বলবো কি না 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড 1 গ্রাম মলিকুলার ওয়েট অফ ওয়াটার, তাহলে কি বলবো না 18 গ্রাম ওয়াটার। ঠিক আছে, এই যে 1 গ্রাম মলিকুলার ওয়েট, এই যে 1 গ্রাম মলিকুলার ওয়েট, এই 1 গ্রাম মলিকুলার ওয়েটকে শর্টে আমরা বলি কি না গ্রাম মোল, গ্রাম মোল, অথবা সিম্পলি বলি আমরা মোল। তাহলে মোল মানে কি না মোল মানে হচ্ছে না গ্রাম মলিকুলার ওয়েটকে প্রকাশ করা। মোল মানে 1 মোল যদি আমরা বলি 1 মোল মানে 1 গ্রাম মলিকুলার ওয়েট। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি 1 মোল ওয়াটার, তার মানে 18 গ্রাম ওয়াটার। 1 মোল অ্যামোনিয়া, কি বলবো না নাইট্রোজেন কত 14, 14 3 17, 17 গ্রাম অ্যামোনিয়া। ঠিক আছে, তার মানে মোল মানে কি হচ্ছে না মোল মানে সিম্পলি মলিকুলার ওয়েটকে গ্রামে প্রকাশ করা, সেটাই হচ্ছে মোল। তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নেব কি কি না সেক্ষেত্রে আমরা ধরে নেব 1 মোল অ্যাটম, আচ্ছা 1 মোল অ্যাটম না করে 1 মোল অ্যামোনিয়া, এক্ষুনি বললাম 17 গ্রাম অ্যামোনিয়া। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়ার মধ্যে কত অ্যামোনিয়া মলিকুল রয়েছে না অ্যাকর্ডিং টু দ্য অ্যাভোগাড্রো কনসেপ্ট রয়েছে এটা 6.023 ইন্টু 10⁻23। তাহলে 6.023 ইন্টু 10⁻23। তাহলে 1 মোল অ্যামোনিয়ার মধ্যে এত সংখ্যক অ্যামোনিয়া মলিকুল রয়েছে। ঠিক আছে, আবার যদি আমরা বলি 1 মোল ওয়াটার, তার মধ্যে 18 গ্রাম ওয়াটার, এর মধ্যে ওয়াটার মলিকুল কত রয়েছে না 6.023 ইন্টু 10⁻23। তার মানে আমরা এখানে বলতে পারি আলটিমেটলি কনক্লুশন টানতে পারি 1 মোল অ্যাটম মানে 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ অ্যাটম। 1 মোল মলিকুল, মলিকুল মানে এত সংখ্যক মলিকুল। 1 মোল আয়ন মানে এত সংখ্যক আয়ন। ঠিক আছে, এই হচ্ছে কি না এই হচ্ছে তোমার আলটিমেট চিত্র। তাহলে মোল কনসেপ্টটা কি না মোল কনসেপ্টটা হচ্ছে কি না মলিকুলার ওয়েটকে অ্যাকচুয়ালি আমরা মোলটা মলিকুলার ওয়েটের ক্ষেত্রে লাগাই, কিন্তু আমরা যদি এক্সটেন্ডেড করি জিনিসটাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা মোলটা সকলের ক্ষেত্রেই আমরা লাগাতে পারবো। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে দুটো জিনিস, একটা কি না এক যে কম্পাউন্ডটা আমরা দিচ্ছি, যে কম্পাউন্ড মানে ধরো বিভিন্ন কম্পাউন্ড যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, অ্যামোনিয়া, জল, বিভিন্ন কম্পাউন্ড, এই বিভিন্ন কম্পাউন্ডের সঙ্গে রিলেশন কীভাবে টানবো? অ্যাকচুয়ালি আমাদের কেমিস্ট্রিতে তো বিভিন্ন কম্পাউন্ড রয়েছে, সেই কম্পাউন্ডগুলোর সঙ্গে রিলেশন টানার জন্য আমরা এই অ্যাভোগাড্রো কনসেপ্ট বা অ্যাভোগাড্রোস নাম্বারের কনসেপ্টটা ব্যবহার করি। দেখো ডিফারেন্ট কম্পাউন্ড, কিন্তু তাদের মিল কোথায় না প্রত্যেকটা জায়গায় যদি আমরা 1 গ্রাম, এরা প্রত্যেকটা তো মলিকুল, 1 গ্রাম মলিকুলার ওয়েট যদি আমরা নিই তাহলে এক্ষেত্রে হবে 2 গ্রাম, এক্ষেত্রে হবে 28 গ্রাম, এক্ষেত্রে হবে 32 গ্রাম, এক্ষেত্রে হবে 44 গ্রাম, এক্ষেত্রে হবে 64 গ্রাম, এক্ষেত্রে হবে 17 গ্রাম, এক্ষেত্রে হবে 18 গ্রাম। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্ট আলাদা, কিন্তু তারা একসঙ্গে রিলেটেড কোথায় না 1 গ্রাম মলিকুলার ওয়েটের ক্ষেত্রে তারা রিলেটেড। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যদি 1 গ্রাম মলিকুলার ওয়েট তাহলে তাদের মধ্যে নাম্বার অফ মলিকুল কত হবে? নাম্বার অফ মলিকুল নাম্বার অফ মলিকুল কি হবে না নাম্বার অফ মলিকুল প্রত্যেকটার ক্ষেত্রে কত হবে না 6.023 ইন্টু 10⁻23। দ্যাট মিনস 2 গ্রাম হাইড্রোজেনের মধ্যে এতগুলো হাইড্রোজেন মলিকুল রয়েছে,
28 গ্রাম নাইট্রোজেনের মধ্যে এতগুলো নাইট্রোজেন মলিকুল রয়েছে, 32 গ্রাম অক্সিজেনের মধ্যেও এতগুলো অক্সিজেন মলিকুল রয়েছে, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মধ্যে মলিকুলের সংখ্যা এটা, সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে 64 গ্রামের মধ্যে মলিকুলের সংখ্যা এটা, অ্যামোনিয়ার 17 গ্রামের মধ্যে মলিকুলের সংখ্যা এটা, জলের 18 গ্রামের মধ্যে মলিকুলের সংখ্যা এটা, এবং প্রত্যেকটার ক্ষেত্রে ভলিউম হবে এসটিপিতে কত না 22.4 লিটার। এই রিলেশনগুলো যদি তিনটে রিলেশন তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এক্ষেত্রে অঙ্ক করতে তোমাদের কোনো অসুবিধে হওয়ার কথা নয় এবং অঙ্কটা খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে। ঠিক আছে, এরপরে আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাব। প্রথমে দেখো একটা অঙ্ক বলছি, তোমাকে হয়তো বললো যে দুটো কম্পাউন্ড দেওয়া আছে, একটা হচ্ছে কপার আর একটা রয়েছে সালফার ডাই অক্সাইড। বলছে কপারের মাস মানে ওয়ান অ্যাটম অফ কপারের মাস বের করতে বলেছে, মাস বের করতে বলেছে। আর একটা বলেছে কি না 1 মলিকিউল অফ সালফার ডাই অক্সাইড তারও মাস বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা করব কীরকম করে না, আমরা জানি কপারের অ্যাটমিক ওয়েট কত না 63.5। আমরা যদি বলি গ্রাম অ্যাটমিক ওয়েট, 1 গ্রাম অ্যাটমিক ওয়েট অফ কপার, সেটা কত হবে না 63.5 গ্রাম। ঠিক আছে, এইবার আমরা অ্যাভোগাড্রো কনসেপ্ট অনুযায়ী লাগিয়ে দেব যে 63.5 গ্রাম কপারের মধ্যে কপার অ্যাটম আছে 6.023 ইন্টু 10⁻23, এত সংখ্যক, এত নাম্বার অফ কপার অ্যাটম। ঠিক আছে, তাহলে আমরা যদি ঘুরিয়ে লিখি 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ কপার অ্যাটমের মাস কত না 63.5 গ্রাম। তাহলে একে কত হবে না 63.5 বাই 6.023 ইন্টু 10⁻23। এইটাকে ক্যালকুলেশন করলে আমরা একটা কপার অ্যাটমের মাস পেয়ে যাব, কারণ অ্যাটমিক ওয়েটটা জানি, তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কপার অ্যাটম আছে, তার মানে এই অ্যাভোগাড্রো সংখ্যক কপার অ্যাটমের মাস 63.5, তাহলে একটার মাস কত হবে, ঐকিক নিয়মের সাহায্যে আমরা এটা বের করে নিতে পারবো। ঠিক আছে, এরপরে আমরা দেখছি সালফার ডাই অক্সাইড। একইভাবে বের করব। সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে মলিকুলার ওয়েট কত না, সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে মলিকুলার ওয়েট হচ্ছে সালফারের 32, অক্সিজেন 16 দুগুণে 32, 32 64 গ্রাম, 64 মলিকুলার ওয়েট, দিস ইজ মলিকুলার ওয়েট। তাহলে 1 গ্রাম মলিকুলার ওয়েট অফ SO2 সমান কত হবে 64 গ্রাম SO2। ঠিক আছে, 64 গ্রাম SO2। তার মানে আমরা এই 64 গ্রামের মধ্যে মলিকুলের সংখ্যা পাবো কত না অ্যাভোগাড্রোস নাম্বার 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, 6.023 ইন্টু 10⁻23। ঘুরিয়ে এবার লিখব 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ SO2 মলিকুল, মাস কত 64 গ্রাম। তাহলে একটার ক্ষেত্রে মাস কত হবে 64 বাই 6.023 ইন্টু 10⁻23। এইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে একটা SO2-র মাস তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো একটা মলিকুল, যে কোনো একটা অ্যাটম, তার কিন্তু মাস আমরা বের করে নিতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো, এতক্ষণ আমরা অ্যাভোগাড্রোস নাম্বার এবং তার সঙ্গে মাস রিলেটেড বের করলাম। এরপরে একটু আমরা ভলিউম রিলেটেড যাই। ধরো তোমাকে বলেছে একটা গ্যাস, ধরো একটা গ্যাস এক্স। এই গ্যাসের আমরা
এত একটা নির্দিষ্ট গ্রাম নিয়েছি, গ্রামটা কত 0.02016 গ্রাম, এর ভলিউম দেখাচ্ছে এসটিপিতে কত না 224 ml। বলছে এই যে গ্যাস এক্স এর একটা মলিকুলের মাস জিজ্ঞেস করেছে, এটাই হচ্ছে অঙ্ক। গ্যাসটার একটা নির্দিষ্ট ওজন দেওয়া আছে, তার এসটিপিতে ভলিউম বলা আছে, সেখান থেকে আমরা কি করতে হবে, মাসটা বের করতে হবে। তাহলে আমাকে এসটিপিতে তার যে ভলিউমটা বলা আছে সেখান থেকে যদি আমরা এসটিপিতে 22.4 লিটারের মাসটা বের করতে পারি, তাহলে সেটাই হবে কি না ওই গ্যাসের মলিকুলার ওয়েট। কারণ 22.4 লিটার ভলিউম এর যে মাস সেটাই তো মলিকুলার ওয়েট হয়। সেই মলিকুলার ওয়েট থেকে আমরা কি করতে পারি না বের করে নিতে পারি। ঠিক আছে, তাহলে কিভাবে বের করব না, দেখো না আমরা জানি 224 ml এসটিপিতে 224 ml ভলিউমের মাস কত 0.02016 গ্রাম। তাহলে একের ক্ষেত্রে কি হবে, 1 ml এর ভলিউমের ক্ষেত্রে মাস কত হবে না 0.02016 বাই 224 এত গ্রাম। এবার আমরা 22.4 লিটার অর 22,400 ml ভলিউমের মাস কত হবে 0.02016 ইন্টু 22,400 বাই 224, এখান থেকে কাটাকাটি করলে হবে 2.016 গ্রাম। ঠিক আছে, তাহলে 2.016 গ্রাম। তাহলে আমি যদি এখান থেকে করি কি হবে না 224 এখানে করলো এটা 100, তাহলে একে 100 দিয়ে গুণ করলে কি হবে, পয়েন্টটা এখানে আসবে 2.016 গ্রাম। ঠিক আছে, ওকে। তাহলে এটাই কি হচ্ছে না গ্যাসটার 1 গ্রাম মলিকুলার ওয়েট। ঠিক আছে, তাহলে 1 গ্রাম মলিকুলার ওয়েট পেয়ে গেলাম। তাহলে এর মধ্যে কত সংখ্যক গ্যাস মলিকুল থাকবে না অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কত 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক গ্যাস মলিকুল থাকবে। এই যে গ্যাস মলিকুল এই গ্যাস মলিকুলটাকে ঘুরিয়ে লিখব 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ গ্যাস মলিকুলের মাস কত 2.016 গ্রাম। ঠিক আছে, এরপরে একের ক্ষেত্রে কি হবে না 2.016 বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত গ্রাম। এখান থেকে একটা গ্যাস মলিকুলের মাস আমরা বের করে নিতে পারবো। এইভাবে আমরা ভলিউম থেকেও আমরা বের করে নিতে পারি যে একটা গ্যাস মলিকুলের মাস কত। ওকে, নেক্সট চলে আসছি তোমাদের আর দুটো অঙ্ক দেখাবো তোমাদের এখানে। দেখালেই মোটামুটিভাবে তোমাদের অ্যাভোগাড্রো কনসেপ্টটা কিন্তু শেষ হবে। এই যে 4টে অঙ্ক দেখালাম এটা তোমাদের শেখার জন্য এই রকম ধরনেরই অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে, ভালো করে দেখে নাও। দেখো আমরা তো আগে দেখলাম কিভাবে আমরা একটা অ্যাটম বা একটা মলিকুলের মাস বের করছি, উল্টো দিকে আমরা দেখলাম কিভাবে ভলিউম থেকে আমরা মাস বের করতে পারি। এইবার দেখো দুটো কম্পাউন্ড দিয়েছে, একটা হচ্ছে NO আর একটা হয়েছে NO2। ঠিক আছে, NOর ক্ষেত্রে বলেছে 1 গ্রাম মোল অফ NO আর 0.5 গ্রাম মোল অফ NO2। ঠিক আছে, এইবার দেখো 1 গ্রাম মোল অফ NO, 1 গ্রাম মোল অফ NO মানে 1 গ্রাম মোল অফ NO মানে NOর মলিকুলার ওয়েটকে গ্রামে প্রকাশ করব। মোল মানে কি মলিকুলার ওয়েটকে গ্রামে প্রকাশ করা। ঠিক তেমনিভাবে আমরা এখানে NO2-র ক্ষেত্রেও করব। তাহলে NO মানে নাইট্রোজেন 14, অক্সিজেন 16, তাহলে 14 প্লাস 16 6 4 10, হাতে রইল 1 1 1 2 1 3, তাহলে 1 গ্রাম মোল অফ NO মানে 30 গ্রাম NO। ঠিক আছে, এবার 1 গ্রাম মোল অফ NO2 আগে বের করব। 1 গ্রাম মোল
অফ NO2, তার মানে NO হচ্ছে N 14, অক্সিজেন 16 দুগুণে 32, তার মানে 4 5 6, তারপর 3 1 4 46, ঠিক আছে 46 গ্রাম। তার মানে 32 10 42 42 43 44 45 46, 46 গ্রাম। তাহলে 1 গ্রাম মোল অফ NO2 মানে 46 গ্রাম NO2। 46 গ্রাম NO2 এখানে তো বলেনি, এখানে বলেছে 0.5 গ্রাম মোল অফ NO2। তার মানে 0.5 যদি আমাকে বের করতে হয় তাহলে 46 গ্রাম ইন্টু 0.5, দ্যাট মিনস কী হবে, একে যদি আমি গুণ করি তাহলে দাঁড়াবে 23 গ্রাম, মানে হাফ হয়ে যাবে 23 গ্রাম। তার মানে 2 দুগুণে 4, 2 3 6, 23 গ্রাম। তার মানে আমাকে জিজ্ঞেস করছে যে 1 গ্রাম মোল অফ NO অ্যান্ড 0.5 গ্রাম মোল অফ NO2 এর দুজনের মধ্যে কে বেশি ভারী। তার মানে অবভিয়াসলি কী হবে, 1 গ্রাম মোল অফ NOই বেশি ভারী হবে, ঠিক আছে। এবার 1 গ্রাম মোল অফ NO, ঠিক আছে, এই NO এর মধ্যে রয়েছে 30 গ্রাম NO। এই 30 গ্রাম NOর মধ্যে NO মলিকুল কত হবে না 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ NO মলিকুল, ঠিক আছে। এই গেল NO মলিকুল। তাহলে এতগুলো NO মলিকুলের মধ্যে যদি নাইট্রোজেন অ্যাটমের সংখ্যা বের করতে হয় তাহলে আমরা জানি 1 NO মলিকুল কন্টেন 1 নাইট্রোজেন অ্যাটম। তাহলে এতগুলো যদি NO মলিকুল হয় 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 যদি হয়ে থাকে, তাহলে এর মধ্যে NO মলিকুল কতগুলো হবে না 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটম, ঠিক আছে। উল্টো দিকে যদি বলি আমরা 0.5 গ্রাম মোল অফ NO2 সমান 23 গ্রাম NO2। আবার আমরা জানি যে 1 গ্রাম মোল অফ NO2 মানে 46 গ্রাম NO2, এর মধ্যে NO2 মলিকুল থাকবে কত না NO2 মলিকুল থাকবে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তার মানে 0.5 গ্রাম মোল অফ NO2 মধ্যে দ্যাট মিনস 23 গ্রামের মধ্যে কি হবে না ভাগ হয়ে যাবে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 বাই 2, হাফ হয়ে যাবে। 46 গ্রামের মধ্যে যদি এটা থাকে 23 গ্রামের মধ্যে বাই 2 হয়ে যাবে, ঠিক আছে। এবং এর মধ্যে নাইট্রোজেন অ্যাটমের সংখ্যাও হবে এইটা, এত গ্রাম এত নাম্বার অফ NO2 মলিকুল, এবং এর মধ্যে নাইট্রোজেন অ্যাটম হবেও 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 বাই 2 নাইট্রোজেন অ্যাটম এর মধ্যে প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। তার মানে NOর মধ্যে প্রেজেন্ট রয়েছে এতগুলো নাইট্রোজেন অ্যাটম, আর 0.5 গ্রাম মোল অফ NO2-র মধ্যে প্রেজেন্ট আছে কত না এতগুলো নাইট্রোজেন অ্যাটম। আশা করি জিনিসটা তোমাদের একদম মাথার মধ্যে ক্লিয়ার হয়েছে। NO এবং NO2-র ক্ষেত্রে 1 গ্রাম মোল আর 0.5 গ্রাম মোল, তার মধ্যে কতগুলো নাইট্রোজেন আছে, এর মধ্যে কতগুলো নাইট্রোজেন, ওর মধ্যে কতগুলো নাইট্রোজেন, সেইটা ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই। এই অঙ্কগুলো তোমাদের একে অপরের সঙ্গে রিলেশন, অ্যাভোগাড্রোস নাম্বার, অ্যাটমিক মাস, অ্যাটমিক ওয়েট এবং হচ্ছে গ্রাম মলিকুলার ভলিউম, এগুলোর সঙ্গে রিলেশন ক্লিয়ার রাখার জন্য, ঠিক আছে। আচ্ছা, লাস্ট একটা অঙ্ক বলে আজকে এই সেশন শেষ করব তোমাদের। সেটা হচ্ছে কি জিজ্ঞেস করেছে যে 1 কেজি মোল অফ O2-র মধ্যে নাম্বার অফ ইলেকট্রন কতগুলো রয়েছে, ঠিক আছে। আমরা এতক্ষণ ধরে গ্রাম মোল বলছিলাম, এবার এসছে কেজি মোল। তাহলে প্রথমে আমরা বলি 1 গ্রাম মোল অফ অক্সিজেন সমান 32 গ্রাম অক্সিজেন, ঠিক আছে। আবার আমরা জানি 32 গ্রাম অক্সিজেনের মধ্যে অক্সিজেন মলিকুলের সংখ্যা, নাম্বার অফ O2 মলিকুল কতগুলো থাকবে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নাম্বার
অক্সিজেন মলিকুল থাকবে। তাহলে 1 কেজি মোল মানে কি? 1 কেজি মোল মানে তার মানে 32 কেজি, মানে মলিকুলার ওয়েটকে কেজিতে প্রকাশ করা হলো। দ্যাট মিন্স 32 ইন্টু 1000 গ্রাম। তার মানে 32 গ্রাম অক্সিজেনের মধ্যে যদি এতগুলো অক্সিজেন মলিকুল থাকে, তাহলে 32 ইন্টু 1000 গ্রামের মধ্যে অক্সিজেন মলিকুলের নাম্বার কত হবে? কুলের নাম্বার কত হবে? 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 1000। তার মানে আলটিমেট দাঁড়াচ্ছে কত? 6.023 ইন্টু 10⁻26। 1000 মানে 10⁻3, 23 আর 3 যোগ হলে 26 হয়ে যাচ্ছে নাম্বার অফ এতগুলো হচ্ছে তোমার অক্সিজেন মলিকুল রয়েছে। এবং আমরা জানি 1 O2 মলিকিউল কন্টেন 2 O অ্যাটম। তাহলে এতগুলো অক্সিজেন মলিকুলের মধ্যে তাহলে অক্সিজেন অ্যাটম কতগুলো হবে? 1 কেজি মোল O2 contain 2 into 6.023 into 10⁻26 number of oxygen atom। ক্লিয়ার? কারণ এতগুলো যদি তোমার অক্সিজেন মলিকুল হয়, তাহলে তার মধ্যে অক্সিজেন অ্যাটম হবে কি? 2 দিয়ে গুণ করলে যেটা হবে। এইবার আমরা জানি যে আমি এখানে আরেকবার পরিষ্কার করে লিখছি, 1 কেজি মোল অফ O2 contain 2 into 6.023 into 10⁻26 নাম্বার অফ অক্সিজেন অ্যাটম। ঠিক আছে? আমরা জানি একটা অক্সিজেন অ্যাটমের মধ্যে 8টা ইলেকট্রন রয়েছে। তার মানে এতগুলো অক্সিজেন অ্যাটমের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকবে? 1 কেজি মোল অফ অক্সিজেন contain the total number of electron সমান 2 into 6.023 into 10⁻26 into 8। কারণ একটা অ্যাটমের মধ্যে 8টা ইলেকট্রন থাকে, অতগুলো অ্যাটমের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকবে? এত নাম্বার অফ ইলেকট্রন থাকবে। তার মানে বুঝতে পারছো, 1 গ্রাম মলিকুলার ওয়েট মানে 1 মোল মানে অক্সিজেন মানে 32 গ্রাম, 1 কেজি মোল মানে তার মানে 32 কেজি। 32 গ্রামের মধ্যে যদি অ্যাভোগাড্রোস নাম্বার থাকে, তাহলে 32 কেজির মধ্যে কি হবে? 10⁻3 দিয়ে গুণ হয়ে যাবে। সেখান থেকে আমরা অ্যাটম বের করেছি এবং লাস্টলি একটা অ্যাটমের মধ্যে কতগুলো ইলেকট্রন ছিল সেইটা, এবং সেখান থেকে আমরা টোটাল নাম্বার অফ ইলেকট্রনটা পেয়েছি। এই অঙ্কগুলো যদি একটু ভালো করে দেখে রাখো, তাহলে এখানে অঙ্কের ক্ষেত্রে আর তোমাদের অসুবিধে হবে না। ঠিক আছে? তাহলে সেশন এখানেই আমি শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।